সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জীবন, কর্ম ও আদর্শ ভিত্তিক প্রামাণ্যচিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون। তাদের এই কাহিনীর মধ্যে বুদ্ধি ও বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে। কুরআনে যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয়, বরং এগুলো ইতোপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সবকিছুর বিশদ বিবরণ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হিদায়াত ও রহমত। সূরা ইউসুফ আয়াত 111। আপনাদের নিকট আমি সম্মানের প্রার্থী নই। আমি প্রার্থী আপনাদের মঙ্গলের, আপনাদের হিতের, আপনাদের শান্তির, আপনাদের আনন্দের। আমি চাই আপনাদের খেদমত করিতে। আমি চাই আপনাদের কল্যাণের জন্য স্বীয় স্বার্থ, স্বীয় সুখ, স্বীয় গৌরব বিলাইয়া দিতে। আমি ধরার বুকে আসিয়াছি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রাবি করিতে, তাহারই দৃষ্টান্ত অনুকরণ করিতে, তাহারই ফেল ও কাউলকে জীবনের একমাত্র লক্ষ্য করিতে, তাহারই শিক্ষায় ছোট বড় সবার খেদমত করিতে, মানুষে মানুষে পার্থক্য উঠাইয়া দিতে, বেহেশতকে ধরার বুকে নামাইয়া আপনাদিগকে সংসারের মধ্যে বেহেশতির নিয়ামতের অধিকারী দেখিতে, অফুরন্ত শান্তির প্রতিমূর্তি দেখিতে। আপনারা সত্যিকার মানুষ হন। আপনারা খোদার রহমত আঁকড়াইয়া ধরুন আর খোদার হাবিবের পতাকা তলে আশ্রয় গ্রহণ করুন। খান বাহাদুর আহসানুল্লাহ। বাংলাদেশ প্রাচীনকাল থেকেই নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য আর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ভারতীয় উপমহাদেশ ছিল মুসলিম শাসনের স্বর্ণযুগ। এই সময়টাতে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের উপর প্রতিষ্ঠিত ছিল এদেশের শাসন ব্যবস্থা। সরকারি অফিস আদালতে মুসলমানদের তখন একচ্ছত্র প্রাধান্য ছিল। 1757 সাল ঐতিহাসিক পলাশীর যুদ্ধে অস্তমিত হয় এ অঞ্চলের স্বাধীনতার সূর্য। গোড়াপত্তন ঘটে ইংরেজ রাজত্বের। ধীরে ধীরে ইংরেজরা পুরো শাসন ক্ষমতা অধিকার করে। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর মুসলমানরা রাজনৈতিক ক্ষমতা হারায়। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক, সাহিত্য, সাংস্কৃতিক সহ জীবনধারা সকল ক্ষেত্রেই মুসলমানদের বিপর্যয় ঘটতে থাকে। নানাবিধ বিপর্যয়ের ধারাবাহিকতায় এ অঞ্চলে বারবার দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষের। প্রাণ হারায় লক্ষ লক্ষ মানুষ। শুধুমাত্র ঊনবিংশ শতকের প্রথমার্ধেই উপমহাদেশে কয়েকবার ভয়াবহ দুর্ভিক্ষ হয়। ভিনদেশী শাসনের উপর মানুষ ক্রমেই বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরই পটভূমিতে পলাশী যুদ্ধের 100 বছর পর 1857 সালে উপমহাদেশ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রবল রূপ ধারণ করে। এই আন্দোলনে নেতৃত্ব দেয় মূলত ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত এদেশীয় সিপাহীরা। ব্রিটিশ বিরোধী এই সশস্ত্র যুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ অংশ নিলেও ইংরেজদের কৌশল আর আধুনিক সমরাস্ত্রের মুখে আপাত পরাস্ত হয় বিপ্লবীরা। সিপাহী বিপ্লবের ব্যর্থতার পর মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েন মুসলিম মনীষীগণ। তারা উপলব্ধি করেন সশস্ত্র সংগ্রামের বদলে শিক্ষা দীক্ষা এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে পরাধীনতার গ্লানি থেকে জাতিকে মুক্ত করতে হবে। এমনই উপলব্ধি থেকে 19 শতকের 60-এর দশকে মুসলিম নেতাদের অনেকেই নিজেদের সম্প্রদায়ের স্বার্থে ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সচেষ্ট হন ইংরেজদের মন থেকে সন্দেহ ও অনাস্থা দূর করতে।
ইতিহাসের এমনই এক ক্রান্তিলগ্নে আবির্ভূত হন বহুমুখী প্রতিভার অধিকারী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, চিন্তানায়ক, সাহিত্যিক, দার্শনিক, আধ্যাত্মিক গুরু, মানবধর্মী মিশন ও আদর্শের প্রবক্তা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব, গাউসে জামান, আরিফ বিল্লাহ, হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। অসংখ্য নদী বিধৌত পাললিক প্রতিবেশ আর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের আশ্রয়ে গড়ে ওঠা ছায়া সুনিবিড় দক্ষিণ বাংলার বর্তমান সাতক্ষীরা জেলার পবিত্র ভূমি নলতায় 1873 সালের ডিসেম্বর মাসের কোন এক শনিবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন এই ক্ষণজন্মা মহাপুরুষ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। তার পিতা মুন্সি মোহাম্মদ মফিজউদ্দিন একজন ধার্মিক, ঐশ্বর্যবান এবং দানশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। মা মুসাম্মত আমেনা বেগম। দাদা মুন্সি মোহাম্মদ দানেশও ছিলেন ধর্মপ্রাণ ও সম্ভ্রান্ত ব্যক্তি। নলতার ঐতিহ্যবাহী অভিজাত এবং ধর্মীয় পরিবেশে বড় হতে থাকেন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। কাটতে থাকে তার শৈশব, কৈশোর। হযরত কাশেম শাহ নামে একজন দরবেশের সাথে আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির দাদা দানেশ সাহেবের পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই দরবেশের ভবিষ্যৎবাণী ছিল মুন্সি মোহাম্মদ দানেশের মৃত্যুকালে এক কামেল ব্যক্তি উপস্থিত হবেন। এই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়। মুন্সি মোহাম্মদ দানেশের জানা যায় ইরানের মৌলানা শাহ সুফি মোহাম্মদ আলী শাহ নামের একজন কামেল ব্যক্তি উপস্থিত হন। শিশু আহসানুল্লাহর উজ্জ্বল ভবিষ্যতের সুসংবাদ দেন ইরানি পীর সাহেব। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির বাল্যকালেই পিতা মুন্সি মোহাম্মদ মফিজউদ্দিনও পুত্রের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে স্বপ্নে অবগত হন। আহসানুল্লাহ শিশুকাল থেকেই তার মেধার পরিচয় দেন। বর্তমান দ্বিতীয় শ্রেণী সমমানের সে সময় মিতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে জীবনে প্রথম একটি রৌপ্য মুদ্রা পুরস্কার লাভ করেন। তিনি তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন নলতা মধ্য ইংরেজি বিদ্যালয়ে। এরপর 13 বছর বয়সে 1886 সালে বর্তমান ভারতের 24 পরগনার টাকি গভর্নমেন্ট হাই স্কুলে সপ্তম শ্রেণী সমমানের 4th ক্লাসে ভর্তি হন। 1888 সালে কলকাতার ভবানীপুরে লন্ডন মিশন সোসাইটি ইনস্টিটিউশনে বর্তমান নবম শ্রেণী সমমানের 2nd ক্লাসে ভর্তি হন। 1890 সালে এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল এবং বৃত্তি লাভ করেন। 1892 সালে এফএ পরীক্ষাতেও তিনি বৃত্তিসহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বিএ পাশ করেন 1894 সালে। সে বছর বিএ পরীক্ষায় পাশের হার ছিল মাত্র 14%। 1895 সালে তিনি দর্শনে এমএ পাশ করেন। তিনি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হন, সেটা নলতা প্রাইমারি স্কুলে তিনি ভর্তি হন, সেখানে ভঞ্জ চৌধুরীরা সেই স্কুল এস্টাবলিশ করে। তিনি চিরকাল এই স্কুলের যে শিক্ষকদেরকে এত সম্মান করতেন যে তাদের পায়ে হাত দিয়ে সালাম করেছেন। তিনি যখন দ্বিতীয় শ্রেণীতে বৃত্তি পান, সেই বৃত্তির টাকাটা তার শিক্ষকের হাতে তুলে দেন এবং সব সময় তাদেরকে খোঁজ খবর রেখেছেন সারাটা জীবন। এই যে তার গুরু ভক্তি, এই নিদর্শন আজ খুব কম পাওয়া যায়। তিনি জ্ঞানার্জনের জন্য তার প্রবল স্পৃহা ছিল। নলতা মাধ্যমিক স্কুলে পড়লেন, এরপরে তিনি বেরিয়ে পড়লেন ভালো স্কুলের সন্ধানে, টাকিতে গেলেন। সেখান থেকে তিনি ম্যাট্রিক পাস করলেন, এন্ট্রান্স পাস করলেন, তখন এন্ট্রান্স বলা হতো। টাকিতে সবাই তাকে খুব ভালোবাসত ছাত্র ভালো হিসাবে এবং খুব নেকবান ছাত্র হিসাবে। তো উনি এক সময় কলকাতায় তিনি পড়ার ইচ্ছা প্রকাশ করলেন। সেই অনুযায়ী তিনি ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার দরখাস্ত করাতে টাকি স্কুলের শিক্ষকরা তারা বেশ একটু অসন্তুষ্টি হলো, কিন্তু তা সত্ত্বেও নিয়ম অনুযায়ী তাকে দিতেই হয় অ্যাকচুয়ালি ট্রান্সফার সার্টিফিকেট। উনি সেখানে গিয়ে গেলেন, কিন্তু সে কলকাতায় পৌঁছে তিনি থাকবেন, থাকার কোনো জায়গা খুঁজে পেলেন না। ফলে অনেক কষ্টে তিনি একটা মুটের বাইরের জায়গা পেলেন। এখানে বলার সাপেক্ষ তিনি টাকিতে ছিলেন তখনও কিন্তু তিনি মুসলমান বিদায় তাকে কেউ বাইরে থাকতে জায়গা দেয় না, একটা ধোপার বাড়িতে তিনি থাকতেন এবং একটা গোশালায় যেখানে গো, সেইখানে তার রান্না বান্না হতো। তো কলকাতায় গিয়ে ওই একটা মুটের ঘরে থাকলেন।
সেখানে কিছুদিন থাকার পরে আস্তে আস্তে আল্লাহ মেহেরবানিতে তিনি হুগলি ইমামবাড়ার এক ভদ্রলোকের সাথে আলাপ হলো, তার সমবয়সী। সেখান থেকে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি একটা ভালো জায়গায় উন্নতি হলেন এবং সেইখানে তিনি মোটামুটি থাকতেন। তাকে একবার হিন্দু বন্ধুদের পাল্লায় পড়ে থিয়েটার যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তো তিনি খুব বেশি অভিজ্ঞ ছিলেন না, তবু তাদের কথাবার্তায় তিনি সম্মত হয়ে গেলেন কলকাতা থিয়েটার দেখতে। কিন্তু তার দেখা আসার পরে তিনি প্রতিজ্ঞা করলেন, এই যে আকর্ষণ, এই আকর্ষণ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমি যেন ভবিষ্যতে আর এই ধরনের আকর্ষণ আমার দ্বিতীয়বার না যাই। এখানে বলে রাখা ভালো যে তিনি এরপরে সিনেমা, যাত্রা, থিয়েটার এর মধ্যে মোটেই তিনি আগ্রহ ছিলেন না এবং যাননি। তো যাই হোক, তিনি স্কুল থেকে পাস করার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে MA পাস করলেন। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি 1896 সালে মাত্র 24 বছর বয়সে রাজশাহী কলেজিয়েট স্কুলের সুপারনিউমারি টিচার হিসাবে কর্মজীবন শুরু করেন। মাত্র 3 মাস এই স্কুলে শিক্ষকতার সুযোগ পান। এত অল্প সময়েও তিনি এখানকার সকলের প্রিয় মুখ হয়ে ওঠেন। তাকে বিদায় দিতে ফুটবল টুর্নামেন্ট ও রাজশাহী পাবলিক হলে প্রিন্সিপাল লিভিংস্টোন সাহেবের নেতৃত্বে বিদায় সংবর্ধনা সভায় স্থানীয়দের বিপুল অংশগ্রহণই তার অত্যুজ্জ্বল প্রমাণ। রাজশাহীতে তিনি থাকতেন হযরত মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার সন্নিহিত একটি কক্ষে। মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে এক মজজুব ফকিরের সাথে তার দেখা হয়। তিনি হযরত মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহি এবং ওই মজজুব ফকিরের বিশেষ আশীষ লাভ করেন। এরপর পদোন্নতি পেয়ে তিনি তৎকালীন ফরিদপুর জেলার রাজবাড়ী মহকুমার স্কুল সাব ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। সে সময় স্কুল ইন্সপেকশন খুবই কঠিন, কষ্টকর এবং দায়িত্বপূর্ণ কাজ ছিল। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে, বর্ষায় নৌকায় চড়ে স্কুল পরিদর্শন করতে হতো। এ সময় তার সাথে থাকতেন ইন্সপেক্টিং পণ্ডিত ও একজন পিয়ন। প্রয়োজনীয় বিছানাপত্র, খাবার সরঞ্জাম সাথে নিয়ে দীর্ঘ পথ সফর করতেন। রোজা রেখে 20 মাইল পায়ে হেঁটেও স্কুল পরিদর্শন করেছেন তিনি। শিক্ষা বিভাগের দায়িত্ব পালনের সময় আন্তরিকতার সাথে একেবারে প্রান্তিক পর্যায় থেকে তার কাজকে রপ্ত করার সুযোগ পান। 1897 সালের 1 এপ্রিল ফরিদপুর জেলার অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। পরের বছর 1898 সালে তিনি বাকেরগঞ্জ জেলার ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। 7 বছর তিনি বরিশালে এই পদে নিয়োজিত ছিলেন। জাতি, ধর্ম নির্বিশেষে সকলেরই পছন্দের প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি। এ সময়ে বরিশালের বিশিষ্টজন মৌলভী খান বাহাদুর হেমায়েতুদ্দিন আহমেদ, মিস্টার বিটসন বেল, অশ্বিনী কুমার দত্ত, রায় বাহাদুর দ্বারকানাথ দত্ত, শেরে বাংলা AK ফজলুল হক সাহেবের পিতা মৌলভী কাজী ওয়াজেদ আলী, কীর্তিনাশা জমিদার বাবু রোহিণী কুমার রায় প্রভৃতি নেতৃবর্গের স্নেহের দৃষ্টি আকর্ষণ করার সৌভাগ্য হয়েছিল তার। বরিশালের শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য 1903 সালে স্থানীয় শিক্ষানুরাগীরা তাকে সানন্দ সংবর্ধনা দেয়। 1904 সালে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয়বারের মতো রাজশাহীতে বদলি হয়ে আসেন। দায়িত্ব গ্রহণ করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের। তিনি ছিলেন রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রথম মুসলিম প্রধান শিক্ষক। তাঁর পরিচালনায় হিন্দু মুসলিম সবাই আন্তরিকতার সাথে স্কুলের কল্যাণে কাজ করতেন। রাজশাহীতে নাটোর মহারাজার পক্ষ থেকে একটি হিন্দু ছাত্রাবাস নির্মিত হয়েছিল, কিন্তু মুসলমান ছাত্রদের কোনো আবাসিক ব্যবস্থা তখন সেখানে ছিল না। এই সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা অনুভব করে একটি মুসলিম ছাত্রাবাস প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তিনি। এই উদ্যোগ বাস্তবায়নে তিনি সাহায্য কামনা করেছেন মানুষের দ্বারে দ্বারে।
ঘুরেছেন রাজশাহীর জেলার হাটবাজার, গ্রামগঞ্জ, পাড়া মহল্লায়। একাকী অনেক রাত কাটিয়েছেন খোলা আকাশ কিংবা গাছের নিচে। অবশেষে তৎকালীন ছোটলাট স্যার বামফিল্ড ফুলার সাহেব তার এই পরিকল্পনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নানা রকম বিরোধিতার মুখেও পাশে দাঁড়ান ফুলার সাহেব। জমি ও আর্থিক অনুদান দেন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে। রাজশাহীতে নির্মিত হয় মুসলিম ছাত্রাবাস। ছোট লাটের নামানুসারে হোস্টেলটির নামকরণ করা হয় ফুলার হোস্টেল। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয়। এই ভবনটি বর্তমান রাজশাহী কলেজ ক্যাম্পাসে এখনো আছে। রাজশাহীতে মুসলিম শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রেখেছে এই হোস্টেলটি। রাজশাহীতে তখন নাম সর্বস্ব একটি মাদ্রাসা ছিল। এই মাদ্রাসা ছিল না নিজস্ব কোনো অবকাঠামোগত ভিত্তি। পাঠদান কার্যক্রম চলত রাজশাহী কলেজের কয়েকটি কক্ষে। সে সময় মিশনারিদের কয়েকটি বাড়ি সহ বিশাল বিস্তৃত প্রাঙ্গণ পতিত অবস্থায় ছিল। হযরত খান বাহাদুর আহসানুল্লাহর পরামর্শে এই জমি অধিগ্রহণ করে এখানে রাজশাহী সরকারি হাই মাদ্রাসাকে বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠিত হয় খেলার মাঠ সহ মাদ্রাসার বিশাল ক্যাম্পাস। মর্যাদা লাভ করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের। বর্তমানে এটি এতদ অঞ্চলের অন্যতম আদর্শ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত প্রতিষ্ঠান। রাজশাহীতে সে সময় মুসলমানদের মধ্যে একতার অভাব ছিল। তিনি নিজ উদ্যোগে গ্রামে গ্রামে সভা করে একতার বীজ বপন করেন। এতে ব্যাপক জাগরণ আসে মুসলমানদের মধ্যে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয় সবাই। 1907 সালে যুবক আহসানুল্লাহ চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ইন্সপেক্টরের দায়িত্বভার গ্রহণ করেন। বদলি হয়ে চলে আসেন চট্টগ্রামে। চট্টগ্রাম বিভাগের দায়িত্ব গ্রহণ করার কিছুদিনের মধ্যে বিভাগীয় কমিশনারের প্রস্তাব অনুসারে সদরের সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোর প্রয়োজন অনুযায়ী স্থান পরিবর্ধন ও সংস্কারের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই বিশেষ কমিটির সেক্রেটারি হন খান বাহাদুর আহসানুল্লাহ। 1 বৎসরেরও বেশি সময় ধরে কাজ করে তিনি এই কমিটির রিপোর্ট প্রস্তুত করেন। বিভাগীয় কমিশনারের সাহায্যে ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও নোয়াখালীর হাই স্কুলগুলোর অবকাঠামো এবং আয়তন বৃদ্ধি করতে সমর্থ হন তিনি। খান বাহাদুর আহসানুল্লাহ শিক্ষা বিভাগের ইন্সপেক্টরের দায়িত্ব গ্রহণের পর করেন। খান বাহাদুর আহসানুল্লাহ শিক্ষা বিভাগের ইন্সপেক্টরের দায়িত্ব গ্রহণের পর মুসলিম শিক্ষার্থীদের শিক্ষা সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ নেন। ফলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে গড়ে ওঠে মুসলমান শিক্ষার্থীদের জন্য অনেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। এসবের মধ্যে উল্লেখযোগ্য স্কুলগুলো হল শাওড়াতলী স্কুল, 1908 সালে ইলিয়টগঞ্জ আরবি হাই স্কুল, 1909 সালে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল চট্টগ্রাম, 1911 সালে মাধবপুর শেখ লাল হাই স্কুল কুমিল্লা, 1912 সালে রায়পুর কেসি হাই স্কুল, 1913 সালে দারুল উলুম আলিয়া মাদ্রাসা, 1916 সালে চান্দিনা পাইলট হাই স্কুল কুমিল্লা, 1918 সালে কুটি অটল বিহারী হাই স্কুল ব্রাহ্মণবাড়িয়া, 1918 সালে দেবিদ্দার রিয়াজউদ্দিন হাই স্কুল, 1919 সালে বড়পাড়া গার্লস হাই স্কুল, 1920 সালে রেলওয়ে সরকারি হাই স্কুল ব্রাহ্মণবাড়িয়া, 1920 সালে চান্দিনা কেবি হাই স্কুল কুমিল্লা, 1921 সালে চৌদ্দগ্রাম এইচ.জে. পাইলট হাই স্কুল, 1925 সালে বুড়িচং আনন্দ পাইলট হাই স্কুল কুমিল্লা, 1927 সালে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল, 1927 সালে চট্টগ্রাম ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ, হোমনা পাইলট হাই স্কুল ইত্যাদি। বঙ্গভঙ্গ রদ হওয়ার আগ পর্যন্ত শিক্ষা উন্নয়নের জন্য তিনি সরকারের কাছ থেকে বিপুল অর্থ বরাদ্দ করতে সক্ষম হন। প্রতি সপ্তাহে তিনি শিক্ষা বিভাগের ডিরেক্টরের কাছে বিভিন্ন স্কুলের অভাব অভিযোগ জানিয়ে এবং পরবর্তী নির্দেশনা চেয়ে একটি রিপোর্ট পেশ করতেন। তার রিপোর্টের প্রেক্ষিতে দ্রুত উত্তর পেতেন অনুদান। তার সময় শুধু চট্টগ্রাম বিভাগে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, অন্য সকল বিভাগ একত্রেও তার সমান অর্থ পেত না। তার এই বিপুল কর্মস্পৃহার প্রতি জাতি ধর্ম নির্বিশেষে সবাই অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল। আবার শিক্ষা বিভাগের ডিরেক্টর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তার কাজের উপর ভীষণ সহানুভূতিশীল। তার প্রচেষ্টার ফলে চট্টগ্রাম বিভাগে মুসলিম শিক্ষার উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। বাড়তে থাকে মুসলিম ছাত্র সংখ্যা। একটি সমীক্ষায় দেখা যায় যে 1920-21 সালে চট্টগ্রাম বিভাগে মুসলিম ছাত্র সংখ্যা বৃদ্ধির শতকরা হার
39.6, একই সময়ে ঢাকায় 25.9, বর্ধমানে 26.2, যশোরে 19.5 এবং পাবনাতে 22.4 ছিল। সে সময় এমনিতেই শিক্ষিত মুসলমানের সংখ্যা ছিল খুবই কম। তাছাড়া গ্র্যাজুয়েশন শেষে প্রায় সবাই পেশা হিসেবে বেশি আগ্রহী হতো এক্সিকিউটিভ সার্ভিসের দিকে। খান বাহাদুর আহসানুল্লাহ গ্র্যাজুয়েট মুসলমানদের এডুকেশনাল সার্ভিসের গুরুত্ব অনুধাবন করাতে সক্ষম হন। বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে তিনি চট্টগ্রাম থেকে বদলি হয়ে আসেন কলকাতায় প্রেসিডেন্সি বিভাগের সেকেন্ড ইন্সপেক্টর পদে। 1914 সালের 30 জুন মুসলিম শিক্ষা উন্নয়নের সপক্ষে সুপারিশ পেশ করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়। প্রাদেশিক পরিষদের ডিরেক্টর হর্নেল সাহেব ছিলেন এই কমিটির সভাপতি। খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব এই কমিটির একজন অন্যতম সদস্য ছিলেন। কমিটির সুপারিশে মুসলিম শিক্ষার উন্নতি ও অগ্রগতিতে একটি সুদূর প্রসারী অবদান রাখতে সক্ষম হয়। 1919 সালে পুনরায় চট্টগ্রামে যান। 1907 থেকে 1924 এই দীর্ঘ 17 বছর তিনি বিভাগীয় ইন্সপেক্টর হিসেবে দাপ্তরিক নিয়োগে থাকলেও মূলত তিনি ছিলেন বাংলা ও আসামের মুসলিম শিক্ষা ব্যবস্থার বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। প্রদেশের শিক্ষার উন্নতির জন্য সরকারের